লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের বেহিসেবি। অনিমা রায় ভাবলেন আজ একটু বাজারে যাবেন। আজকাল বাজারে যেতে গেলে বাজারের ব্যাগ মানে কোনো থলে নেবার দরকার পড়ে না, দরকার পড়ে থলে ভর্তি টাকার। যদিও এই বস্তুটি অনিমা দেবীর নেই। অনিমা দেবী পার্সের ভেতর নিলেন একটি 50 টাকার নোট। 7 দিন আগে সুদ জমা পড়েছে পোস্ট অফিসে। আজ জানুয়ারি মাসের 7 তারিখ, এরপর সুদ আসবে সেই এপ্রিল মাসে। কাজেই খুব হিসেব করে চলতে হবে তাকে। অনিমার স্বামী উৎপল রায় যেমন বেহিসেবি ছিলেন, তেমনই ছিলেন খুব শৌখিন মেজাজের মানুষ। বাগড়ি মার্কেট থেকে একসঙ্গে 6খানি পার্স তিনি কিনে দিয়েছিলেন অনিমাকে। একসঙ্গে 6টির কম নাকি দোকানি দেয় না। একটি পার্স ছিঁড়ে গেছে, 5খানি আছে। অনিমা দেবীর হাসি পায়। মানি নেই, কিন্তু 5টি মানি ব্যাগ আছে তার। 50 টাকা থেকে প্রথমেই ছোট 1 প্যাকেট দুধ কিনতে গিয়ে 16টি টাকা বেরিয়ে গেল। এরপর অনিমা একটু ডাল আর আলু কিনলেন। উফ, কতদিন একটু ডাল খাননি অনিমা। একটু পেঁয়াজ নিলেন। কয়েক মাস আগে পেঁয়াজ 70 টাকা ছুঁয়েছিল, এখন 40। টমেটো আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুরের ডাল অনিমার খুব প্রিয় খাবার। এখন আবার শীত, ওই ডালের মধ্যে শিম আর ফুলকপি দিলে আরও স্বাদ হয়। ভাবতেই অনিমা দেবীর জিভে জল চলে এলো। অনিমার স্বামী উৎপল বাবু পরিহাস করে বলতেন, বুড়ো হলে মানুষের নোলা বেড়ে যায় জানো অনিমা। সবজি বাজারে ঢোকার আগে অনিমার ঠিক এই কথাটাই মনে পড়ল। সবজিওয়ালা অর্জুন মণ্ডলের কাছে 100 গ্রাম টমেটো আর শিম কিনলেন অনিমা। তারপর হাত বাড়ালেন বেগুনের দিকে। নধর চকচকে একটা বেগুনের ওপর হাত রাখলেন অনিমা। আহা, যেন নরম তুলতুল করছে। একটু বেগুন পোড়া খেতে বড় স্বাদ হয়েছে অনিমার। বেগুনের ওপর অনিমাকে হাত বোলাতে দেখে হা হা করে উঠল অর্জুন। কি করছো ঠাকুমা? কেন মিছিমিছি আমার জিনিস নিয়ে নাড়াঘাটা করছো বলো তো? ডান দিকে সামনের পাটির 2টি দাঁত পড়ে গেছে অনিমার। হাসলে সেই ফোকলা বেরিয়ে পড়ে। অনিমা হেসে বলল, কেন রে অর্জুন, শুধুমুধু তোর জিনিস আমি নাড়াচাড়া করব কেন? এই বেগুনটা তুই দে আমায়। অর্জুন ঝাঁঝিয়ে উঠল। দেব মানে? কত দাম জানো বেগুনটার? ভয়ে ভয়ে অনিমা জিজ্ঞাসা করল। কত? 15 টাকা। দিতে পারবে তুমি? খুব বেগুন খাওয়ার শখ হয়েছে না? ওইদিকে দেখো, কটা কানা দাগি বেগুন রাখা আছে, ওখান থেকে একটা নিয়ে যাও। তাও এমনি দিতে পারবো না, 5 টাকা লাগবে। অনিমা নিস্তেজ গলায় বলল, ও বেগুন কি পুড়িয়ে খাওয়া যায় নাকি? তাহলে বেগুন থাক, একটা ফুলকপি দে। ফুলকপি? আশ্চর্য হলো অর্জুন মণ্ডল। একটা ফুলকপি তো 25 টাকা করে বেচছি। ক পয়সা নিয়ে বেরিয়েছ তুমি আজ বাজারে? লটারি ফটারি পেয়েছ নাকি গো? আজ রবিবার বলে বাজারে বেশ ভিড় হয়েছে। কয়েকজন ক্রেতা দাঁড়িয়েছিল অর্জুনের সামনে। তারা ওর দিকে মুখ চাওয়াচই করে মুখ টিপে হাসল। দেখেই তেলে বেগুনে জ্বলে উঠলেন অনিমা। তোর বড্ড অহংকার হয়েছে রে অর্জুন। অর্জুন ফুঁসে উঠল। তুমিও বা কোন আক্কেলে এই বিক্রি বাটার সময়ে এসে আমায় জ্বালাতন করছো? যাও না, ওই মাসির কাছে গিয়ে 10 টাকা দিয়ে 1 আঁটি কুলেখাড়া শাক কিনে নিয়ে যাও। ওটা খেলে তোমার রক্তও হবে শরীরে। সংসারে যার যেমন আয় সেটা বুঝেই তো তাকে চলতে হবে। চোখ ফেটে জল আসছিল অনিমার। সবজি বাজার থেকে বেরিয়ে এসে তিনি আনমনে হাঁটতে লাগলেন। কিছু দূর হেঁটে আসার পর মাঠের ধারে একটা সিমেন্টের বেদির ওপর বসলেন। মনে পড়ছিল সেই সেদিনের কথা, যেদিন এই অর্জুনকে বিনা সুদে 1 গাদা টাকা ধার দিয়েছিল উৎপল। অর্জুনের বাবা আর উৎপল একই ফ্যাক্টরিতে কাজ করত। উৎপল ফ্যাক্টরিতে অফিসে বসে অ্যাকাউন্টস বিভাগে কাজ করত, আর অর্জুনের বাবা দীপক মণ্ডল ছিল ওই কারখানার শ্রমিক। অসময়ে বাপকে হারিয়েছিল অর্জুন। তখন অর্জুনের বয়স মাত্র 17 বছর। মাধ্যমিক ফেল করেছিল,
দীপক মারা যাবার বছর দেড়েক পর উৎপলের কাছে এসে কেঁদে পড়েছিল অর্জুনের মা। কিছু টাকার ধার দেন বাবু, নইলে ছেলেকে নিয়ে একেবারে পথে বসব। উৎপলের মতো অনিমা লোকের কান্না দেখে এত সহজে ভুলতেন না। তিনি বলেছিলেন, কেন, ফ্যাক্টরি থেকে টাকা দেয়নি তোমাকে? অর্জুনের মা বলেছিল, ওই টাকা তো তার শ্রাদ্ধ শান্তি আর মেয়েটার বিয়ে দিতেই খরচ হয়ে গেল মাসিমা। আমি 3 বারই কাজ ধরেছি, ছেলেটা একেবারে মাথা মোটা, মাধ্যমিক পরীক্ষাটাও পাশ করতে পারল না, এই নিয়ে 2 বার ফেল করলো ছেলেটা। তার ওপর সেই যে 3 বছর আগে টিবি হলো ছেলেটার, তাই গায়ে গতরেও তেমন খাটতে পারে না, নইলে জনমজুরের কাজে লাগিয়ে দিতাম ছেলেটাকে। উৎপল চিন্তিত স্বরে বলেছিল, তা এখন কি করতে চাও অর্জুনের মা? অর্জুনের মা বলেছিল, কিছু টাকা হাতে পেলে বাবু সবজির একটা দোকান দিতে পারত। এসব কোন কালের কথা? অর্জুনকে কত টাকা ধার দিয়েছিল উৎপল অনিমা মনে করতে পারল না। শোধ করেছিল অর্জুন, সেটাও অনিমা ঠিক জানেন না। উৎপল তাকে কিছু বলতো না। টাকা পয়সার ব্যাপারে উৎপলের কাছে অনিমা কোনোদিন কিছু জানতে চাননি। অনিমা আসলে বুঝতেই পারেননি উৎপল এত বেহিসেবি, এত দায়িত্ব জ্ঞানহীন। কিন্তু যে মানুষটা আজ আর নেই, তাকে দোষ দিয়েই বা কি হবে? অর্জুনকেও দোষ দেবার কোনো কারণ তিনি খুঁজে পেলেন না। সত্যিই তো, তারও তো সংসার আছে, বউ আছে, ছেলে আছে, বৃদ্ধা মায়ের চিকিৎসার খরচ আছে। কোন কালে অনিমার স্বামী তাদের সাহায্য করেছিল বলে সে তো আর অনিমাকে তার দোকানের জিনিসপত্র দান করে দিতে পারে না। তবু অনিমা ভাবলেন, এই ভরা বাজারে অর্জুন তাকে ওভাবে অপমানটা না করলেও তো পারত, বলতে পারত, ঠিক আছে ঠাকুমা, নিয়ে যাও, পরে না হয় শোধ করে দিও। শত দুঃখের মাঝেও অনিমার হাসি পেল হঠাৎ। তাই বা কি করে বলে অর্জুন? সে তো আর উৎপলের মতো বেহিসেবি নয়। ধার দিলে যে তা শোধ করার ক্ষমতা অনিমার নেই, তা কি জানতে কারো বাকি আছে? আয় বলতে অনিমার আছেটা কি? সরকারের দেওয়া ওই বিধবা ভাতা, আর পোস্ট অফিসে আছে 2 লক্ষ টাকা। ওর থেকে সুদ আসে আর কতটুকু? প্রবীণ নাগরিক হিসেবে এর থেকে 3 মাস অন্তর 1000 টাকা সুদ পান অনিমা দেবী। তার মানে প্রতি মাসে মোটামুটি 1300, আর তার সাথে সরকারি ভাতা যোগ করে কতটুকুই বা হয়? শ্বশুরের ভিটেটুকু ছিল তাই না রক্ষে। আর যাই হোক না কেন, পেট কি আর মানে সে কথা? সকাল থেকে আজ কিছুই খাওয়া হয়নি অনিমার। এদিকে ঘরে ফিরতেও ইচ্ছে করল না। দুধের প্যাকেটের দিকে একবার তাকালেন, এটাকে এখনই জাল না দিলে কেটে যেতে পারে। অনিমা উঠে দাঁড়ালেন। দুধের প্যাকেটটা শ্যামলের দোকানে গিয়ে ফেরত দেবেন ভাবলেন। তার বদলে বরং 1 প্যাকেট মুড়ি আর একটু বাদাম নেবেন, জলখাবারটা হয়ে যাবে। শ্যামলকে দুধের প্যাকেটটা ফেরত দিতে যেতেই শ্যামল জ্বলে উঠল, কি যে করো না তুমি! এতটা বয়স হলো, এখনো এই সামান্য ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারো না? অনিমা চুপ করে রইলেন। সংসারে সমাজে বুড়ো মানুষ হলো বাড়তি, তাই এটুকু তো তাকে সহ্য করতে হবে। তার ওপর যদি পকেটে টাকা না থাকে, তাহলে হেনস্থা তো হতেই হবে তাকে। এ আর নতুন কথা কি? অনিমা মুড়ি আর বাদাম নিয়ে আবার সেই মাঠের ধারে বাঁধানো বেদিটার ওপর এসে বসলেন। অনিমা মনস্থির করলেন, আজ একেবারে সেই সন্ধ্যের পর ভাত খাবেন। একটা লোক আর 2টো লোক গ্যাস জ্বালিয়ে ভাত ফোটাতে আগুন খরচ তো সমান। গ্যাস কেনা অবশ্য বলতে গেলে প্রায় বন্ধই করে দিয়েছেন অনিমা দেবী। 6 মাসে একটা কিনেছেন। বাড়ির সামনে কাগজ আর ঘুঁটে জ্বালিয়ে নিজের জন্য 2টো ভাত ফুটিয়ে নেন অনিমা। এইভাবে উনুন ধরানোর জন্য ধোয়া হচ্ছে। পাশে দাসবাড়ির রাধুদি আর তার ছেলে বৌমা অনিমাকে নিরন্তর সাপ সাপন্ত করছে। মরেও না বুড়িটা। শাড়ির ছেঁড়া আঁচলের প্রান্ত দিয়ে চোখ মোছেন অনিমা। এভাবে কাগজ জেলে গুল পাতকুটি আর ঘুঁটে দিয়ে উনুন ধরাতে কি তারও ভালো লাগে? অনন্যপয় হয়েই তো এই কাজটি তাকে করতে হয়। অনিমার স্বামী উৎপল রায় যতদিন বেঁচে ছিলেন ততদিন গ্যাস আসতো, রাধুদিও তো আসতো তার বাড়িতে। দুপুরে তারা একসাথে বসে লুডো খেলতেন, পান সেজে দিতেন অনিমা। কত গল্প হতো তাদের।
রাধুদি বলতো, হ্যালো অনিমা, তুই যে এত বাচ্চা কাচ্চা ভালোবাসিস, তা আমি বলি কি অনাথ একটা ছেলেপুলে নিয়ে পালাতে পারিস তো। অনিমা বলতো, কেন গো দিদি, আবার বাচ্চা নিতে যাব কেন? তোমার ছেলেরা কি আমার কেউ নয়? তারপর ও বাড়ির রিন্টি মিন্টি আমার কাছেই তো সর্বক্ষণ থাকে। তবু একবার ভেবে দেখতে পারিস, আমার ছেলেই বল আর ও বাড়ির রিন্টি মিন্টি, ওরা তো আর কেউ তোকে মা বলে ডাকবে না। মা শব্দটির মাধুর্য ভালোই জানেন অনিমা, তবু বললেন, ভগবান যখন দেননি দিদি তখন থাক। আর তাছাড়া আমার উনিটি যেমন কাণ্ডজ্ঞানহীন বেহিসেবি মানুষ, ভগবান তাই হয়তো সব দিক ভেবেচিন্তেই সিদ্ধান্তখানা নিয়েছেন। হাতের মুঠোয় অল্প কয়েকটা মুড়ি নিয়ে মুখে ফেললেন অনিমা, হিসেব করে। দাঁত বেশি না থাকার দরুন মুড়ি চিবোতে সময় লাগে তার, অনেকক্ষণ ধরে পাকলে পাকলে খেতে হয়। একসঙ্গে অনেকটা মুড়ি মুখে দিলে গলায় আটকে কাশি হতে পারে, কাশির দমকে দমবন্ধ অবস্থা হবে তখন। হিসেব বোধহয় মানুষকে প্রতি পদক্ষেপেই করতে হয়। এতটুকু বেহিসেবি হলে করুণাময় ভগবানও কি তাকে ক্ষমা করেন না? চোখ তুলে পলকে একবার আকাশের দিকে তাকালেন অনিমা। জীবনের সুখ যেন পদ্মপাতায় জলের মতো, এই আছে তো এই নেই। মাঠের দিকে উদাস চোখে তাকিয়ে দোলা লাগে অনিমার মনে। ঠিক যেমন মাছপুকুরে ঢিল ছুঁড়লে ধীরে ধীরে সমস্ত জল আন্দোলিত হয়। ছেলের দল খেলতে এসেছে মাঠে, হাতে ক্রিকেট ব্যাট, বল আর 3টে ছোট ছোট লাঠি। ওই লাঠি দিয়েই উইকেট বানাবে ওরা। অনিমার ঝাপসা চোখ উকি দিল ছেলেবেলায়। ছুটির দিনে শীতের সকালে উৎপলও খেলতো পাড়ার মাঠে। ছোট থেকেই উৎপলের মনটা ছিল ভারী উদার, দেখতেও বেশ সুপুরুষ হচ্ছিল দিন দিন। উৎপল যখন ব্যাট চালাতো, অনিমার মনে হতো উৎপলই যেন রবি শাস্ত্রী। টিভিতে খেলা দেখতে ভালোবাসে না অনিমা। যে খেলোয়াড়কে চোখের সামনে দেখা যায় না, 4-6 মারলে হাততালি দিয়ে আর চিৎকার করে উৎসাহিত করা যায় না, সে খেলা দেখায় মনে কোনো সুখ খুঁজে পায় না অনিমা। ঠাকুরপুকুর বাজারের কাছে এক পাড়াতেই থাকতো স্বপন রায় আর নির্মল সরকার। স্বপন রায়ের এক ছেলে আর এক মেয়ে। মেয়ে রিমির জন্মের দীর্ঘ 13 বছরের বিরতির পর ছেলের বাবা হয়েছিল স্বপন। উৎপল 9 বছর পেরোতেই বিয়ে হয়ে গিয়েছিল রিমির। রিমির বিয়ে হয়েছিল সুদূর মুম্বাইতে। তখন অবশ্য আরব সাগরের উপকূলবর্তী এই অঞ্চলটি মুম্বাই নয়, বোম্বে নামেই পরিচিত ছিল। রিমি তার ছেলেপুলে নিয়ে বাপের বাড়ি আসতো বছরে মাত্র একবার, দুর্গাপুজোর সময়। পুজো কাটিয়ে উৎপলকে ভাইফোঁটা দিয়ে সে তার স্বামীর বাড়ি ফিরে যেত। উৎপলদের বাড়ির অবস্থা ছিল বেশ সচ্ছল। তার মা বাবা দুজনেই ছিলেন বেশ খোলা মনের মানুষ। কিশোরী বয়স থেকেই অনিমা বেশ হিসেবি। শ্বশুরবাড়িতে গিয়ে ভালো থাকবে, বিয়েতে পণ তো দূরের কথা, তেমন দান সামগ্রীও উৎপলদের বাড়ি থেকে কেউ দাবি করবে না। এই সব কিছু হিসেব করেই উৎপলকে মন দিয়েছিল অনিমা। হাউস দ্যাট, চিৎকার করে উঠল এক কিশোর। অনিমা জানেন, মানে উৎপল আর তার বন্ধুদের খেলা দেখতে দেখতেই জেনেছিলেন ক্রিকেটের পরিভাষায় এটি হলো আউটের দাবি। উৎপলের বন্ধুদের কথা মনে পড়তেই হাসি পেল অনিমার। উৎপলের বন্ধু অসীমের ছিল এক মাথা চুল। চুল তার এতই ঘন ছিল যে কপালের ওপর ঢাল বেয়ে তা নেমে আসত। অনিমা একদিন সেই কথা প্রসঙ্গে বলেছিল উৎপলকে। সেদিন খেলা শেষে সবাই বাড়ি চলে গেলেও উৎপল বাড়ি যায়নি। বেঞ্চিতে অনিমার পাশে এসে বসেছিল। অনিমার দিদি তনিমাও খেলা দেখছিল অনিমার সাথে। উৎপল এসে বসতেই তনিমা বলেছিল, হ্যাঁ রে, তোরা কি এখন এখানে বসে আড্ডা দিবি নাকি? আমি বাড়ি যাই রে, আমার পড়া আছে। কাল চিত্রলেখাদি ক্লাসে এসে ইতিহাসের পড়া ধরবেন। তনিমা উঠে দাঁড়ালো। বেশিক্ষণ থাকিস না বনু, মা বকবে, বলে তনিমা চলে গেল। সেদিন অনিমার মুখে অসীমের চুলের প্রশংসা শুনে বাবুর সে কি রাগ। প্রথমে অবশ্য অনিমা সেটা বুঝতে পারেননি। সরল হাসি হেসে উৎপল বলেছিল, অসীমকে দেখতে সুন্দর, পড়াশোনাতেও বেশ ভালো, তোর বেশ ভালো লেগেছে কি বলিস? অনিমা বলেছিল, সে কথা আবার আমি কখন বললাম? আসল কথা, অসীমের বাবা ভালো চাকরি করে।
অনিমা শুনেছিল অসীমের বাবা সরকারি অফিসার। অহংকারে মাটিতে পা পড়ে না অসীমের বাবার। বিশেষ করে অনিমার বাবাকে তিনি মানুষ বলেই জ্ঞান করেন না। অনিমার বাবা একটি বেসরকারি অফিসে পিয়নের পদে চাকরি করে। তার ওপর তাদের নিজেদের বাড়িও ছিল না। টিনের চালা দেওয়া ভাড়া বাড়িতে বিধবা মা, স্ত্রী আর 2 মেয়ে নিয়েছিল নির্মল বাবুর সংসার। অভাব ছিল তাদের নিত্য সঙ্গী। তার ওপর অসীমের মা আর দিদির কথা মনে আসতেই ভয়ে চোখে অন্ধকার দেখেছিল অনিমা। পাড়ায় ঝগড়ুটে হিসেবে বেশ নামডাক ছিল অসীমের মা আর দিদির। ঢোক গিলে অনিমা বলেছিল, চুল থাকলেই হলো, সে কি তোমার মতো লম্বা? নাকি তোমার মতো তার এমন বড় বড় টানা টানা চোখ আছে? কিরকম খুদি খুদি গর্তে ঢোকা চোখ, মা গো! আর লেখাপড়ার কথা যদি বলো তো বলি, শোনো, 2 ইংরেজি কথা বলতে পারে, ব্যাস ওইটুকু তো ওর দৌড়। অসীমটা পারবে তোমার মতো ঝটফট অঙ্ক কষতে? অঙ্কটাই তো আসল, ওখানেই তো মানুষের বুদ্ধির পরিমাপ হয়। ইংরেজির আছেটা কি? একটা ভাষা বই তো নয়, যেমন আমাদের বাংলা। ইংরেজি যাদের মাতৃভাষা তারা সেটি গড়গড়িয়ে বলতেও পারে আর লিখতেও পারে, তাই না? এক নিঃশ্বাসে ঝড়ের বেগে কথা কটা বলে অনিমা দম নিল। কিন্তু ওটা যে আমাদের মাতৃভাষা নয় অনিমা, বিদেশি ভাষা। ইংরেজি যাদের মাতৃভাষা তারা 200 বছর শাসন করেছিল আমাদের। উচ্চশিক্ষায় যেতে গেলে, অফিস কাছারিতে চিঠিপত্র লিখতে গেলে সেই ইংরেজি ছাড়া গতি নেই। তাছাড়া ধর, মেম সাহেবরা প্রত্যেকেই তো ফর্সা, কিন্তু আমাদের দেশে টুকটুকে রং হলেই সেই মেয়ের কদর বাড়ে। তোরও তো ওই গায়ের রঙের জন্য বেশ ডাট, সত্যি করে বল। বলেই উৎপল টোকা মেরেছিল অনিমার গালে। আচম্বিতে এই স্পর্শে রক্তিম হয়ে উঠেছিল অনিমা। এটাই বোধহয় অনিমার জীবনে উৎপলের করা প্রথম আদর ছিল। অপ্রস্তুত হলেও নিজেকে সামলে নিয়ে অনিমা বলেছিল, কি যে বলো না উৎপলদা। আসল হলো ফেস কাটিং, তারপর হলো গিয়ে পটল চেরা চোখ, টিকলো নাক আর এক ঢাল চুল। কেন রে, তোর ফেস কাটিং কি খারাপ? খারাপই তো, কেমন লম্বাটে ধরনের। অনিমার চিবুক ধরে উৎপল বলেছিল, চিবুকের কাজটা একটু লম্বাটে বটে, তবে গোলমুখ আমার তেমন ভালোও লাগে না। কপট রাগ দেখিয়েছিল অনিমা। এক ঝটকায় উৎপলের হাত সরিয়ে দিয়ে বলেছিল, আমার চিবুক লম্বা? মোটেই না, আমার মুখ ডিম্বাকৃতি। আচ্ছা বেশ ভালো, যাও, আমার মুখ নিয়ে তোমায় ভাবতে হবে না। উৎপল অনিমার পিঠে হাত রেখেছিল। বাবা, এতেই রেগে যাচ্ছিস? বাকিটা শোন। তোর চোখ দুটোর দিকে তাকালেই আমার গরুর কথা মনে পড়ে। আর হ্যাঁ রে, নাকের ওপর দিয়ে কি তোর রেলগাড়ি চলে গিয়েছিল নাকি রে? এবার সত্যি সত্যি কান্না পেয়ে গিয়েছিল অনিমার। ও আচ্ছা, আমার গরুর মতো চোখ, খাদা নাক আর শুক্লার চোখ মুখ খুব সুন্দর, তাই না? বলেই উঠে দাঁড়িয়েছিল অনিমা। হাত বাড়িয়ে অনিমার কাঁধ ধরে জোর করে বসিয়ে দিয়েছিল উৎপল। হচ্ছিল তো তোর রূপের বর্ণনা, এর মধ্যে শুক্লা আসে কোত্থেকে? কান্না জড়ানো গলায় অনিমা বলল, আসে আসে, সেদিন স্কুলে যাবার পথে আমি সব দেখেছি। হাঁ করে তাকে দেখোনি তুমি শুক্লার দিকে? বাসে উঠে ওর টিকিট পর্যন্ত কাটলে তুমি, কেন গো? কি হিংসুটে মেয়ে রে তুই! সেদিন ওর কাছে খুচরো ছিল না, কন্ডাক্টর দাদা বিরক্ত হচ্ছিলেন, তাই তো কেটে দিলাম। তোকে আর তনিমাকে তো প্রায় দিনই টিকিট কেটে দিই আমি। অনিমার বাবা গরিব, রোজ বাস ভাড়া তিনি মেয়েদের দিতে পারেন না। স্কুলে যাবার জন্য প্রায়ই তাদের 3টে স্টপেজে হেঁটে যেতে হয়। উৎপল তার হাত খরচের পয়সা থেকে প্রায়ই তাদের 2 বোনের টিকিট কেটে দেয়। উৎপলের কথা শুনে অনিমা আঘাত পেল। বড় হয়ে যখন চাকরি পাবো তখন তোমার সব টাকা আমি শোধ করে দেব। চাকরি পাবি বলছিস? আমার তো মনে হয় না। বলেই ঠোঁট উল্টেছিল উৎপল। মাথার বাইরেটা মানে মুখের তবু যা হোক একটু শ্রী আছে, কিন্তু মাথার ভেতরে তো কিছু আছে বলে মনে হয় না। তবে আমি বড় হয়ে তোকে একটা চাকরি দেব ভেবেছিলাম, কিন্তু তোর অসীমকে পছন্দ, তাই মত বদলাতে হচ্ছে। আমাদের কথার মধ্যে আবার অসীমদাকে টানছো, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। প্রথমে তো তুই ওর চুলের প্রশংসা করলি, ঘাট হয়েছে আমার। হাত জোর করে বলল অনিমা।
তারপর উৎপলের বাহুতে হাত ঠেকিয়ে বলল, এই তোমার গা ছুঁয়ে কথা দিলাম, আর কখনো বলবো না। মনে থাকবে তো? উৎপল বলল। অনিমা উৎপলের মুখের দিকে তাকিয়ে হাসল। বেশ ভালো লাগছিল অনিমার। তার মানে উৎপলের কাছে অনিমা যদি অন্য ছেলেদের নিয়ে প্রশংসা করে তাহলে উৎপলের হিংসে হয়। উৎপলের সঙ্গে তার সম্পর্কের চোরা হিসেবটা অনিমা যেন তার কিশোরী বুদ্ধিতে কিছুটা হলেও মেলাতে পারছিল। তুমি আমাকে কি একটা চাকরি দেবার কথা বলছিলে? হঠাৎ একটা উত্তুরে দমকা হাওয়ায় একগোছা চুল উড়ে এসে পড়ল অনিমার গালে। হাত দিয়ে সরিয়ে উৎপল সেই চুলের গোছা গুজে দিল অনিমার কানের পাশে। বলল, কি সুন্দর নরম চুল রে তোর। অনিমা সরে বসল। মেয়েদের চুলে হাত দিতে নেই, জানো না বুঝি? চাকরিটার কথা বলো। উৎপল বলল, এখন বাড়ি যা, অন্য আরেকদিন বলবো খন। ও ঠাকুমা, বাড়ি যাবে না? সে কখন থেকে দেখছি একভাবে বসে আছো। বেলা কত হলো খেয়াল আছে তোমার? চা দোকানি প্রত্যুষ তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছে। অনিমা ভাবলেশহীন চোখে তাকালো তার দিকে। প্রত্যুষ আবারও বলল, ঠাকুমার শরীর খারাপ লাগছে বুঝি? একটু জল এনে দেব, খাবে জল? অনিমা শীতের নরম রোদের মতো নিস্তেজ গলায় বলল, আমি ঠিক আছি। প্রত্যুষ মাথা নেড়ে বলল, না, আমার একেবারে ঠিক লাগছে না। তুমি ওঠো, চলো আমার সঙ্গে, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে তবে আমি যাব। এখান থেকে হেঁটে গেলে প্রথমে অনিমার বাড়ি পড়ে। প্রত্যুষের বাড়ি আর একটু ভেতর দিকে। আর কথা না বাড়িয়ে অনিমা উঠে দাঁড়ালেন, বললেন, চল। বেদির ওপর রাখা প্লাস্টিকের ক্যারিব্যাগটা তুলে প্রত্যুষ বলল, এটা নিতে বেমালুম ভুলে যাচ্ছিলে তো? না, শরীরটা তোমার সত্যিই খারাপ দেখছি। আমার হাতটা ধরো। প্রত্যুষের হাত ধরে অনিমা হাঁটতে শুরু করলেন। হ্যাঁ রে প্রত্যুষ, তুই তো বাংলায় অনার্স নিয়ে বিএ পাশ করেছিলি না? সরকারি চাকরির পরীক্ষাগুলো দিয়েছিলি? কত তো দিলাম, একটাও লাগলো না। তবে আমি হিসেব করে দেখেছি ঠাকুমা, সকালে এই পেটাই বড়টা আর বিকেলে সিঙাড়া, অমলেট আর দুবেলা চা বিক্রি করে মন্দ আয় হয় না আমার। অনিমা হাসলেন। চা বিক্রি করবি বলে এত লেখাপড়া করেছিলি বুঝি? হিসেব মিলেছে তোর? আমার কিন্তু কেমন গোলমাল ঠেকছে। প্রত্যুষ প্লাস্টিকের ব্যাগটা ধরিয়ে দিল অনিমার হাতে। বলল, এই দেখো ঠাকুমা, তোমার বাড়ি এসে গেছে। আমার প্রশ্নটা এড়িয়ে গেলি প্রত্যুষ। কি বলি বলো তো ঠাকুমা, সবই ভগবানের ইচ্ছে। চলি ঠাকুমা। দেশে চাকরি বাকরি নেই, শিক্ষিত ছেলেমেয়েরা বেকার বসে আছে। সবাই গৃহশিক্ষকতা করতে চায়, তাই সেখানেও কুল পাওয়া মুশকিল। এদিকে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। বাপের রেস্ত না থাকলে বেকার বসে থাকলে চলে না। তাই ঈশ্বরের দোহাই দিয়ে এই জটিল প্রশ্নের সরল হিসেব করে ফেলতে চাইল প্রত্যুষ। পেশা যাই হোক না কেন, আইডেন্টিটি বড় কথা নয়। রোজগারে টাকার অঙ্ক, জীবনযাপনের চাহিদা মেটাতে সক্ষম হলে হিসেবের কড়ি বাঘেও খেতে পারবে না। কড়া নাড়ার শব্দে সচকিত হয়ে উঠে বসলেন অনিমা। ভুল শুনছেন না তো? ভাবলেন অনিমা। না, ওই তো আবার শব্দ হলো। উঠে বসে অনিমা দেখলেন সন্ধে হয়ে গেছে। শীতের বেলা এখন, সন্ধে নামে তাড়াতাড়ি। কটা বাজে এখন? অনিমা ঠিক ঠাহর করতে পারলেন না। অনিমার ঘরে কোনো ঘড়ি নেই। দেওয়ালে যে ঘড়ি ঝুলছে, ব্যাটারির অভাবে সেটা বন্ধ। উৎপল বাবু বেঁচে থাকতে যে ছোট মুঠো ফোনটা অনিমাকে কিনে দিয়েছিলেন, সেটিও বর্তমানে অকেজো। কড়া নাড়ার শব্দটি আরও দ্রুততর হলো। কে এসেছে এখন তার বাড়িতে? কেউ তো কখনো আসে না তার খোঁজ নিতে। কোনো রকমে লেপের বাইরে এসে সুইচ টিপে 15 ওয়াটের বাল্বটা জ্বালালেন অনিমা। টিউবলাইট জ্বালানোর বিলাসিতা তার নেই। সেসব সুখ তার জীবন থেকে বিদায় নিয়েছে উৎপল বাবু চলে যাবার সাথে সাথেই। উৎপল বাবু থাকতে সন্ধেবেলা এই বাড়ি অতিথি সমাগমে চায়ের আড্ডায় সরগরম হয়ে থাকত। বেহিসেবি উৎপল বাবু অনেক হিসেব করে অনিমাকে বলেছিলেন, জানো তো অনিমা, এই যে বাড়িতে লোকজন আসছে, চা সিঙাড়া দিচ্ছ, তাতে খরচ হচ্ছে ঠিকই, তবে জানবে আখেরে কিন্তু এতে আমাদেরই লাভ হচ্ছে। কি যে সব বলো না তুমি, বুঝি না বাপু। লোকে আমার চা, চিনি, দুধ সব ধ্বংস করে গেল। এক একদিন দোকান থেকে সিঙাড়া আসছে, কখনো বাড়িতে মাছ মাংসের চপ বানিয়ে দিচ্ছি। খরচ হচ্ছে আমার, আবার লাভও হলো সেই আমারই। আশ্চর্য মানুষ বটে তুমি।
জিভ দিয়ে একটা চুকচুক শব্দ করে উৎপল বাবু বলেছিলেন, বুদ্ধিটা তোমার দেখছি এখনো পাকলো না অনিমা, কাঁচাই থেকে গেল। চা সিঙ্গারার খরচটাই কেবল দেখলে, আর আমাদের যে মনটা কত ফুরফুরে হয়ে যাচ্ছে সেটা বুঝলে না। হয়তো তার জন্য ডাক্তার ওষুধের খরচটাও বেঁচে যাচ্ছে। অবশ্য সেই হিসেবটা তোমার ওই মোটা বুদ্ধিতে যে কুলোবে না তা আমি বিলক্ষণ জানি। কি যে মরণ আমার! তোমার ওই সোনার বরণ রং দেখে কেন যে মজে গেলাম, কি ঠকান যে ঠকেছি আমি। অনিমা কিশোরী বেলার মতো অভিমান করে ঠোঁট ফুলিয়ে বলতেন, মরণ তো হয়েছে আমার, কেমন লোকের পাল্লায় পড়লাম কে জানে। রোজ সন্ধে হতে না হতে বাড়িতে গাদাখানেক লোক ধরে আনছে, নিজে পায়ে হাত বুলিয়ে বসে বসে গল্প করছে, আর আমার হয়েছে যত জ্বালা। রোজ রোজ এইসব অতিথি আপ্যায়ন করা কি চারটিখানি কথা? খাটিয়ে খাটিয়ে আমার হাড় মাস একেবারে কালি করে দিল গো। আরে এইটাই তো বিয়ের পর মেয়েদের চাকরি, বলেই মুখ টিপে হাসতেন উৎপল বাবু। উৎপল বাবুকে হাসতে দেখে গা পিত্তি জ্বলে যেত অনিমার। ঝাঁটার বাড়ি এমন চাকরির মাথায়। এই এই এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে অনু। এই চাকরির জন্যই তো সেই 13 বছর বয়স থেকে ঘুরঘুর করতে আমার পেছন। আমি তো তোমার 2 বছরের বড় দিদি তনিমা মানে তনুর বয়সী ছিলাম। এক ক্লাসে পড়তাম তো আমি তোমার দিদির সাথে, অথচ তনিমাকে পাশ কাটিয়ে আমার সঙ্গে তো তুমিই বেশি সময় কাটাতে। কে যে কার পিছনে ঘুরঘুর করতো সারা পাড়া তার সাক্ষী। আমার কোনো সাক্ষী সাবুদের দরকারই নেই। 3 বেলা স্নান করে গায়ে পাউডার মেখে ওই খুন খারাপি হাসিটা কে ছুঁড়ে দিত শুনি? 3 বেলা স্নান করে পাউডার মাখতাম আমি তোমার জন্য। নিজেকে কি ভাবো তুমি? এক ফুৎকারে উড়িয়ে দিলেও অনিমা জানেন, বিয়ের আগে অথবা পরে তার সব সাজগোজ ছিল তো উৎপলের জন্যই। বাইরে অপেক্ষমান অতিথি অধৈর্য হয়ে উঠছিলেন ক্রমশ। অনিমা যথাসম্ভব গলা চড়িয়ে বললেন, খুলছি গো খুলছি, বুড়ি মানুষ একা থাকি, দরজা খুলতে সময় লাগবে না? এত জোরে জোরে ধাক্কালে আমার দরজাখানা যে ভেঙে পড়বে গো। দরজা খুলেই থমকে গেলেন অনিমা। কোট টাই পরা সুবেশ চেহারার এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন দরজার বাইরে। জিজ্ঞাসু দৃষ্টিতে অনিমা তাকালেন ভদ্রলোকের দিকে। কাকে চাই? ভেতরে আসতে বলবেন না কাকিমা? কিন্তু বাবা, তোমাকে তো ঠিক চিনতে পারছেন না, তাই তো কাকিমা? আসলে অল্প কথায় ঠিক আমার পরিচয় দেওয়া সম্ভব নয়। একটু খোলাসা করে না বললে আপনি ঠিক বুঝতেও পারবেন না। আমি কি ঘরের ভেতরে গিয়ে একটু বসতে পারি? অনিমা তার চশমার ডাটি ধরে ঝাপসা কাচের আড়াল থেকে ছানি পড়া চোখ দুটি দিয়ে প্রায়ন্ধকার উঠোনে দাঁড়িয়ে অচেনা আগন্তুকটিকে চেনার চেষ্টা করলেন, পারলেন না। আগে কখনো এই তল্লাটে ছেলেটিকে দেখেছেন বলেও তার মনে পড়ল না। একটু ইতস্তত করে বললেন, এসো বাবা, ভেতরে এসো, সাবধানে এসো। আমাকে দেখে দেখে আমার পেছন পেছন এসো, বড্ড অন্ধকার। আলো জ্বালেননি কেন কাকিমা? বাল্ব কিনবো যে তার পয়সা কোথায় বাবা? ইলেকট্রিক বিলটাই বা দেবো কি করে? বিল না দিলে ইলেকট্রিক অফিস থেকে তো আমার লাইনটাই কেটে দিয়ে যাবে। তার চেয়ে এই তো ভালো হয়েছে বাবা, একখানা টুনি বাল্ব জ্বালিয়ে রেখেছি। কোথায় যে বসতে দি তোমায়? তুমি বরং আমার ওই তক্তপোষটার ওপরেই বসো। তবে বলে দি বাবা, বড্ড নোংরা আর ছেঁড়া খোড়া চাদর বিছানা। তোমার পোশাক আশাক চালচলন দেখে আমার বেশ শৌখিন বলে বোধ হচ্ছে কি না, তাই বলে দিলাম। কি যে বলেন কাকিমা! আপনি কাকু আপনারা কি কম পরিপাটি ছিলেন নাকি? বয়স হলে আমারই বা কি অবস্থা হবে কে জানে। বালাই 60, ভালোই থাকবে বাছা। আমার মতো পোড়া কপাল আর কজনের হয়? এরকম করে বলবেন না কাকিমা। আমার তো মনে হয় কাকিমা, অনেক পুণ্যের জোরে আপনি কাকুকে স্বামী হিসেবে পেয়েছিলেন। পুণ্যই বটে। তিনিও চলে গেলেন আর আমিও পথে বসলাম। মানুষ এলে তাকে বসতে দেবার পর্যন্ত একখানা আসবাব নেই। আপনাদের সোফা সেট ছিল না কাকিমা? সব গেছে বাবা, সবই এক এক করে গেছে। সোফা সেট, সেন্টার টেবিল, ডাইনিং টেবিল, চেয়ার, আলমারি, ড্রেসিং টেবিল, শ্বশুরের দেওয়া সেগুন কাঠের খাট, কিছুই আর অবশিষ্ট নেই। ওই তক্তপোষটা রয়ে গেছে। অনিমার কথা শেষ হতে না হতে তক্তপোষটায় কেমন মর্মর শব্দ হলো। অনিমা আঁতকে উঠে বললেন, বেশি চাপ দিও না বাবা, ওইটাই বলতে যাচ্ছিলাম তোমায়।
ভাঙাচোরা বলেই হয়তো এই জিনিসখানা বিক্রি হয়নি এখনো। কতদিন হলো কাকু চলে গেছেন? 2 বছর 3 মাস হয়ে গেল বাবা। উনি থাকতে তো কিছুই টের পাইনি। যতদিন বেঁচে ছিলেন একটা আপিসে পার্ট টাইম কাজ করে কিছু মিছু রোজগার করে নিয়ে আসতেন। কি হয়েছিল কাকুর? হার্ট অ্যাটাক হয়েছিল বাবা। হাসপাতালে ভর্তি করেছিলাম। নার্সিংহোমের বিল মেটাতে গিয়ে বাবা ব্যাংকের জমানো পুঁজি থেকে 4 লক্ষ টাকা বেরিয়ে গেল, কিন্তু মানুষটাকে আর ফিরিয়ে আনতে পারলাম না। শ্বাস ছাড়লেন অনিমা। দেখো দেখি, কেবল নিজের কথাই বলে যাচ্ছি আমি। তোমার নাম ধাম পরিচয় কিছু তো জিজ্ঞাসা করলাম না। আমি নীলু কাকিমা। কাকুর সাথে এক অফিসে চাকরি করতেন আমার বাবা, অনুপম সেন। অসময়ে মারা গেলেন। কাকু যদি তখন ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে মায়ের চাকরির ব্যবস্থা না করে দিতেন, তাহলে যে কি হতো আমাদের। হাসল নীলাদ্রি। অনিমার মুখ দেখে নীলাদ্রির মনে হলো অনিমা বুঝতে পারছেন একটু একটু। সেদিনের কথাগুলো মনে হতে একটু অস্বস্তি হলো নীলাদ্রির। নীলাদ্রি তখন 10 বছর বয়স। বাবা চলে গেলেন দুম করে, একেবারে বিনা নোটিশে। ঘুমোতে ঘুমোতে চিরঘুমের দেশে হারিয়ে গিয়েছিলেন অনুপম সেন। অনুপম আর নীলিমা নিজেদের পছন্দে বিয়ে করেছিলেন বলে নীলিমার সাথে বাপের বাড়ি অথবা শ্বশুর বাড়ি কোনো বাড়ির সঙ্গে কোনো সুসম্পর্ক ছিল না। নীলিমা সেনের তখন বল ভরসা সবই ছিল এই উৎপল কাকু। নীলাদ্রির মনে আছে প্রায় মা তাকে নিয়ে এই বাড়িতে আসতেন, কখনো টাকা ধার চাইতে তো কখনো চাকরির তদবির করতে। নীলাদ্রির বাবা মারা যাবার প্রায় বছরখানেক পর নীলিমার চাকরি হয়েছিল। অফিসে অনুপম ছিল উৎপলের জুনিয়র, বয়সেও অনেক ছোট, তাই উৎপল বাবু তাকে স্নেহ করতেন। অনুপমের মাইনে ছিল সামান্য। নীলিমা ছিল বেশ অবস্থাপন্ন ঘরের মেয়ে। কম সম খরচে সে সংসার চালাতে পারত না। নীলিমার খরচের হাত বেশ লম্বা ছিল। নীলাদ্রিকে দামি ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করেছিল নীলিমা। দোকান থেকে বিরিয়ানি, এগরোল এসব তাদের বাড়িতে প্রায়শই আসত। তাই সঞ্চয় বলতে অনুপমের কিছুই ছিল না। প্রভিডেন্ট ফান্ড থেকে লোন তুলেও খরচ করেছিল অনুপম। তাই অনুপম মারা যেতে ছেলেকে নিয়ে নীলিমা অকুল পাথারে পড়েছিল। এই ব্যাগটা আপনাকে দেওয়া হয়নি কাকিমা, মা নিজের হাতে কিনে সব গুছিয়ে আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন। ব্যাগটা নীলাদ্রির হাত থেকে নিলেন অনিমা। নীলিমা পাঠিয়ে দিয়েছে আমার জন্য? ভালো আছে নীলিমা? তার মায়ের নাম নেবার সময়, নীলিমার শরীরের খোঁজ নেবার সময় অনিমার গলাটা কি একটু কেঁপে উঠল? নীলাদ্রি বুঝতে পারল না। অনিমার কি কিছু মনে আছে রবিবার বিকেলের সেই দিনটার কথা? বয়স মোটে 10 বছর হলেও নীলাদ্রি সবটাই বুঝেছিল। নীলাদ্রির মনে আছে সব কিছু। কাকু তাকে আর তার মাকে বাইরে বসিয়ে রেখে ভেতরে ঢুকেছিলেন। ওগো শুনছো, নীলুকে মিষ্টি টিষ্টি দাও, ফ্রিজে আপেল আর কমলা লেবু রেখেছি, দুটো বের করে নিয়ে এসো তো। প্রত্যুত্তরে কাকিমার হিসহিসে গলার স্বর কানে এসেছিল নীলাদ্রির। লজ্জা করে না তোমার? কাদের সব তুমি নিয়ে আসো বাড়িতে? ওর স্বামী মরেছে 3 মাসও হয়নি, এর মধ্যে রঙিন শাড়ি, ঠোঁটে লিপস্টিক, ছি ছি। সাজগোজ করতে নীলিমা ভালোবাসে, তাছাড়া চাকরি করতে গেলে একটু ফিটফাট হয়ে তো যেতেই হবে। কি সব যা তা বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অনু? লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। লোকে তোমার চরিত্র নিয়ে কথা বলছে, বুঝতে পারছো তুমি? লোকের কথা থাক অনিমা, তুমিও কি আমাকে অবিশ্বাস করো? আর এই আলোচনাটা ওরা চলে যাবার পর করলে কি খুব দেরি হয়ে যেত অনিমা? বলে নিজে হাতে একটা প্লাস্টিকে ভরে আপেল আর কমলালেবু নিয়ে বেরিয়ে এসেছিলেন উৎপল কাকু। কান্না পাচ্ছিল নীলাদ্রির। কাকুর হাত থেকে সেদিন ওই প্যাকেটটা নিতে তার মোটেই ইচ্ছে করছিল না, কিন্তু মা তাকে বলেছিল, কাকু যা দিচ্ছেন নাও নীলু, না নিলে কাকু কষ্ট পাবেন। মাথা নিচু করে কাকু দাঁড়িয়েছিল। নীলাদ্রি প্রণাম করতে যেতে কাকু তাকে জড়িয়ে ধরেছিলেন। সেদিন এ বাড়ি থেকে বেরিয়ে নীলাদ্রি মাকে বলেছিল, তুমি আর কাকুর কাছে কোনো সাহায্য চাইতে এখানে এসো না মা, অফিসে গেলেও কাকুর সাথে আর দেখা করো না। নীলিমা বলেছিলেন, তোমাকে একটা কথা বলি, শোনো বাবা, বিপদের সময় এত ঠুনকো মানসম্মানের ধার ধরলে চলে না। এই বাড়িতে আমি আর আসবো না ঠিকই, কিন্তু অফিস গিয়ে ওই দেবতুল্য মানুষটার সাথে আমাকে দেখা করতেই হবে। আমি নিজেকেও চিনি, আর ওই মানুষটিও আমার অপরিচিত নন।
তুমি বরং এসব নিয়ে না ভেবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, মাথা উঁচু করে যাতে এই বাড়িতে ঢুকতে পারো সেই চেষ্টা করো। হ্যাঁ, এই জিনিসগুলো হয়তো নীলাদ্রি এখানে আসার আগে নিজে হাতে কিনেছে, তবু এই যে আজ সে মাথা উঁচু করে এখানে এসেছে, এটা তো নীলিমারই দাবি ছিল। তাই তো জরায়ুর সেই জটিল অপারেশনের পর জ্ঞান ফেরার সময় সেই অর্ধচেতন অবস্থায় নীলিমার মনে হয়েছিল কাকুর কথা। জড়ানো গলায় নীলিমা বলেছিল, উৎপলদা, বৌদি, উৎপলদা। ছেলে না, স্বামী না, নীলিমা নাম নিয়েছিল উৎপল কাকুর। হ্যাঁ, স্পষ্ট শুনেছে নীলাদ্রি। নীলিমা একটু সুস্থ হবার পর দিন 7 মাথায় নীলাদ্রি বলেছিল নীলিমাকে, জ্ঞান ফেরার সময় তুমি কার নাম নিয়েছিলে মা জানো? কার রে? তোর? না। তাহলে তোর বাবার? না। তাহলে কার তুই বল, আমি কি করে জানবো? তখনকার কথা আমার কি কিছু মনে আছে নাকি? তুমি উৎপল কাকুর নাম নিয়েছিলে মা, আমি স্পষ্ট শুনেছি। এমনকি একবার বলেছিলে বৌদি। আশ্চর্য। আশ্চর্যের কি আছে? ওনারা দুজনেই আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার মানুষ। সত্যি বলতে কি, উৎপলদার চেয়েও আমি বৌদিকে বেশি শ্রদ্ধা করি। মা! গলাটা কঠিন করে নীলাদ্রি বলেছিল। গলাটা খানিক বোধহয় চড়েও গিয়েছিল নীলাদ্রির। সামনে দাঁড়িয়ে থাকা একজন সিস্টার বিরক্ত হয়ে তাকিয়েছিল নীলাদ্রির দিকে। কি মা, তুই অনিমা বৌদিকে খুব খারাপ ভাবিস না? কিন্তু আমি তো একটা মেয়ে, আমিও তো কারো স্ত্রী। তাই আমি বুঝি অনিমা বৌদির কথা, তুই বুঝবি না। ওই রকম একটা উদার, পরোপকারী, বেহিসেবি, উড়নচণ্ডী মানুষকে নিয়ে সংসার করা যে কতটা কষ্টের সে কেবল আর একটা মেয়ে বুঝতে পারে। উৎপলদা বেঁচে আছেন কিনা কে জানে? যদি বেঁচে থাকেন অনিমা বৌদি, উৎপলদার অবর্তমানে তার কিভাবে চলছে? উৎপলদা বৌদির জন্য কিছু সংস্থান রেখে যেতে পেরেছেন কিনা তাই বা কে জানে। হঠাৎ ভারী উতলা হয়ে উঠলেন নীলিমা। তুই একটিবার যাবি বাবা সেখানে? ঠিকানা আমি দেব তোকে। শান্ত হও মা, আমি যাব সেখানে, কথা দিচ্ছি। যদি তেমন কিছু দেখি, অনিমা কাকিমার সব দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নেব। শুধু 3টে মাস অপেক্ষা করো, আগে তুমি একটু সুস্থ হও। বাবা, তুই কত কিছু কিনে এনেছিস রে। চা, কফি, হরলিক্স, এত ফল, সবজি, বেগুন, ফুলকপি, গাজর, এসব আমার জন্য এনেছিস তুই? নীলিমা দিয়েছে। এটা আবার কি রে? ছেলে মানুষের মতো মেঝের ওপর পা ছড়িয়ে বসে ব্যাগ থেকে সব বের করে দেখছেন অনিমা। নীলাদ্রি অনিমার পাশে উবু হয়ে বসল। এটাকে বলে স্ট্রবেরি, এটা ড্রাগন ফ্রুট, এটা অ্যাভোকাডো, আর এটা বাপের জন্মের নামই তো শুনিনি রে। ওমা, কি সুন্দর লাল চেরি। এত ভারী ভারী ব্যাগ তুই একা বয়ে নিয়ে এলি? নীলিমা আসলো না কেন রে? হ্যাঁ রে নীলু, তুই বিয়ে করেছিস? ছেলেপুলে কটি? কোথায় থাকিস তোরা এখন? হেসে ফেলেছে নীলাদ্রি। একটা একটা করে উত্তর দি। হ্যাঁ বল, কোত্থেকে এলি? ক্লাস 10 পাশ করার পর অন্য একটা চাকরি নিয়ে দিল্লি চলে গিয়েছিল মা, আমাকে নিয়ে। তারপর ওখানেই লেখাপড়া কমপ্লিট করে চাকরি করছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মাকে বললাম, তোমায় আর চাকরি করতে হবে না, আমার এখন 26 বছর বয়স, বিয়ে টিয়ে করিনি এখনো। তবে পাত্রী ঠিক করাই আছে, আমার কলিগ। এই যে আমি তোমার কাছে এসেছি, দীপশিখাই তো আমাকে জোর করে পাঠালো। বলল, তুমি যাও, আন্টিকে আমি দেখে রাখবো। অনেক আগেই তোমার কাকিমার খোঁজ নেওয়া উচিত ছিল। চাকরি পাবার সাথে সাথেই কাকু কাকিমাকে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া উচিত ছিল তোমার। আর দেরি করা ঠিক হবে না। তুই এখন দিল্লি থেকে আসছিস, দুপুরে খেয়েছিস কিছু? কি যে দিই এখন তোকে। আমি দীপশিখাদের বাড়িতেই উঠেছি কাকিমা, ওখানেই থাকবো কিছুদিন। এখানে বিস্কিট আছে, পিৎজা আর কেক আছে, ব্রাউন ব্রেড। এগুলো দিয়ে আজ রাতটা কোনো রকমে খেয়ে কাটিয়ে দাও। কাল সকালে আমি আসবো, হোম ডেলিভারি বলে দেব। তুমি যেন কিছু রান্না করতে যেও না, যতদিন না গ্যাস আসছে হোম ডেলিভারি দিয়ে চালাও। সে তো অনেক খরচ রে। তাতে কি হয়েছে? তোমার ছেলে কি কম টাকা রোজগার করে নাকি? তাছাড়া একটা কথা তুমি জানো না। কি কথা? কাকু মাকে অনেক টাকা ধার দিয়েছিল। কাকু বলেছিল, তুই বড় হলে সুদে মূলে যা হয় পুরো টাকা শোধ করে দিস তোর কাকিমাকে। মিথ্যে বলল নীলাদ্রি। নীলিমাই বলে দিয়েছিলেন, নইলে যদি অনিমার আত্মসম্মানে লাগে, তিনি যদি তাদের সাহায্য নিতে অস্বীকার করেন,
পুরনো অফিসের এক কলিগের সঙ্গে যোগাযোগ করেছিলেন নীলিমা। ফেসবুক খুঁজে নীলিমা বের করেছিলেন অরুণ দাসকে। অরুণ দাস বলেছিলেন, শুনেছি উৎপলদা চলে যাবার পর বৌদি খুব অর্থকষ্টে পড়েছেন। আসলে উৎপলদা তো ঠিক সংসারী মানুষ ছিলেন না। সে কত টাকা রে নীলু? সেও অনেক টাকা কাকিমা। ওই টাকা দিয়ে তোমার বাড়ি মোটামুটি সংস্কার হয়ে যাবে। তোমার ছানি অপারেশনের ব্যবস্থাও করে যাব। সে টাকার সুদে একজন কর্মসহায়িকা রেখে বেশ ভালোভাবে চলেও যাবে তোমার। আধো অন্ধকারে অস্পষ্ট আলোয় হতবুদ্ধি হয়ে নীলাদ্রির দিকে তাকিয়ে থাকেন অনিমা। এত টাকা ধার দিয়েছিল উৎপল নীলিমাকে? আচ্ছা বেহিসেবি লোক তো। আর কাকে কাকে কি কি ধার দিয়েছিল মানুষটা কে জানে? কেউ কি স্বীকার করবে সে কথা? যাই হোক, নীলিমা তো করেছে। অথচ এই নীলিমাকে তিনি কিনা কত খারাপ ভেবেছিলেন। আমি তাহলে এখন যাই কাকিমা? যাওয়া নেই বাবা, এসো। হ্যাঁ, সে কাল সকালে তো আসছি। অফিসে 7 দিন ছুটি নিয়ে এসেছি। বাড়ি সারানোর জন্য একজন মিস্ত্রিকে কন্ট্রাক্ট দিতে হবে। অরুণ কাকু এই কাছেই থাকেন, এই যে এই কদমতলায়। অরুণ কাকুই সব ঠিক করে দিলেন। বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সি নিল নীলাদ্রি। বালিগঞ্জে দীপশিখার বাড়িতে উঠেছে নীলু। ওখানেই দীপশিখার বাবা মা থাকেন। দীপশিখার মা সব শুনে বললেন, খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো বাবা তোমরা। গুরুজনদের আশীর্বাদে তোমাদের ভবিষ্যৎ জীবন নিশ্চয়ই খুব সুখের হবে। পরদিন রাধুদি অনিমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, কাল কে এসেছিল তোমার বাড়িতে? নীলু আজ ফের আসবে। 2 দিন পর মিস্ত্রি লাগলো অনিমার বাড়িতে। প্রত্যুষের চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে মধুমণ্ডল, রাধুদির ছেলে, রিন্টি মিন্টির বাবা, শ্যামল, পাড়ার আরও অনেকে। শ্যামল রাধুদির ছেলেকে বলল, তোমার মা কিছু জিজ্ঞাসা করেনি দাদা? বুড়ি টাকা কোথায় পেল? করেছিল তো, ওই যে কাকুর অফিসের এক কলিগের ছেলে সেই সব দিচ্ছে। হ্যাঁ, কয়েকদিন ধরে এক ছোকরাকে আসতে দেখছি বটে। ওই ছেলেটার মাকে নাকি অনেক টাকা 16 বছর আগে ধার দিয়েছিলেন কাকু। তাই বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে সেসব সুদসহ শোধ করছে। শ্যামল বলল, ছোকরা কি পাগল নাকি? কে কবে কি টাকা দিয়েছিল, এখন বাড়ি বয়ে এসে সেই টাকা সুদ সমেত শোধ করছে। স্নান করে পুজোয় বসেছেন অনিমা। পুজোয় বসার আগে অনেকক্ষণ ধরে আজকাল উৎপলের ছবিখানি আঁচল দিয়ে মোছেন অনিমা। খামোখা মিথ্যে মিথ্যে মানুষটাকে কত দোষারোপ তিনি করেছেন। দেখো দেখি, মানুষটা তার টাকা জীবনে অন্তত একটি যোগ্য লোককেও তো ধার দিয়েছিলেন। তার অবর্তমানে অনিমা যাতে অসুবিধে না পড়ে তার ব্যবস্থাও তো তিনিই করে গেছেন। মানুষ চিনতে অনিমার ভুল হলেও তার তো হয়নি। মানুষটা সোজা সরল ছিল বটে, তবে এতটাও বেহিসেবি ছিল না। গল্পটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। আর গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।